মামুনি, আজ আমার খুব শান্তি লাগছে জানো। তোমায় আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। অবশেষে আজ আমি উপলব্ধি করতে পারছি যে আমার কোনো পিছুটান নেই। রাশিদা তালুকদার কিছু না বুঝে এবার কিছু বলতে চাইলে শৈলী আবার উৎফুল্ল হয়ে বলল। শোনো মামুনি, প্লিজ আমায় আটকে দিও না। তুমি তুমিই ভেবে দেখো, এর মধ্যে যদি আবার নিশান ভাই আর মিমির বিয়ে ঠিক হয়ে যায়, তখন তো আমি গ্রামে যেতে পারবো না। কত ব্যস্ত থাকবো। মিমির বড় বোন হিসেবে বিয়ের সব দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তার থেকে ভালো হবে তুমি এখানে নিশান ভাই এবং মিমির বিয়ের পাকা কথা সেরে ফেলো, আর আমি গ্রাম থেকে চট করে একটু ঘুরে আসি। আমার অনুপস্থিতিতে শুধু আমার বাবাকে একটু দেখে রেখো। রাশিদা এবার মাথা নেড়ে কিছু বলতে চাইলে শৈলী আবারও বলল। আর মামুনি, একটা কথা, আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে যাতায়াতের জন্য কিছু টাকা দিও প্লিজ। নানু বাড়িতে তো খালি হাতে যেতে পারি না। 1 কেজি মিষ্টি নিতাম। রাশিদা এবার বলেন। হ্যাঁ অবশ্যই, টাকা নিস, 10,000 করে দেব। না না না, অত দরকার নেই, 5,000 দিলেই হবে মামুনি। বলেই মুখ ভরে হাসলো শৈলী। শৈলীর মুখটা এখন এতটাই মুখোশের আড়ালে চলে গিয়েছে যে রাশিদা সত্যি সত্যি ভাবলেন যে শৈলী নিশানকে ভালোবাসে না। এটা আসলেই ভুল বোঝাবুঝি ছিল। তিনি এবার স্বাভাবিক হয়ে বললেন। ঠিক আছে, যেতে চাইছিস যা, কিন্তু সাবধানে যা। শৈলী এবার দাঁড়িয়ে পড়ল, কণ্ঠ খাদে নামিয়ে বলল। আর হ্যাঁ, আমার আরেকটা অনুরোধ রেখো মামুনি, আমি যে গ্রামে যাচ্ছি এটা যেন কেউ জানতে না পারে। রাশিদা হতভম্ব হয়ে গেলেন। মানে এসব কি শৈলী, এটা আবার কেন? শৈলী আবারও স্বাভাবিক হয়ে বলল। আসলে মামুনি, বোঝার চেষ্টা করো। তুমি তো বড় মাকে চেনোই। যদি জানতে পারে আমি এখানে বাবাকে রেখে গ্রামে যাব, তখন আমাকে ফাঁকিবাজ ভেবে আর যেতে দেবে না। বলবে যে আমি কাজের ফাঁকি দিতে চলে যাচ্ছি। আর মিমিকে বলার দরকার নেই। মিমির বিয়ের পাকা কথা হলে আমি হঠাৎ এসে সারপ্রাইজ দিব ওদের। আর নিশান ভাইকে তো ভুলেও বলো না। নিশান ভাই তো নিজের মা পাগল। তখন দেখা যাবে যদি উনি বড় মাকে বলে দেন, তাই সবচেয়ে ভালো হয় তুমি কাউকে বলো না। রাশিদা একটু ভেবে বললেন। কিন্তু জিজ্ঞেস করলে কি বলবো? শৈলী বিছানায় থাকা উপন্যাসগুলো গোছাতে গোছাতে বলল। বলবে যে আমি কিছুদিনের জন্য একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আর মিথ্যা বলতে না চাইলে বলবে যে তুমি কিছু জানো না। রাশিদা তালুকদার শৈলীর গোপন কৌশলটা ধরতেই পারলেন না। বুঝতেই পারলেন না যে শৈলী আসলেই পালাচ্ছে। শৈলী এবার ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল। এখন 3:30 বাজে, আমি তাহলে ভোরেই বেরিয়ে পড়ি, কি বলো মামনি? অবাক হলেন রাশিদা। ভোরেই? আজই? হ্যাঁ, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। সবাই ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে পড়ি। বলেই হালকা হাসল শৈলী। রাশিদা এবার সন্দিহান কণ্ঠে বললেন। কিন্তু এমন সময় তুই একা এভাবে তোকে আমি একা ছাড়বো না শৈলী। এই ভোর রাতে একা অসম্ভব। শৈলী আলমারির উপর থেকে বড় একটা ব্যাগ বের করে বলল। একা যাব? কে বললো মামনি একজনের সাহায্য নিব? কে? কৌতূহলী হলেন রাশিদা। শৈলী এবার কাপড় ভাঁজ করতে করতে খুব ঠান্ডা কণ্ঠে বলল। আছে মামনি, একজন আছে। তুমি, মিমি, রিমি আর নিশান ভাইয়ের পরে ভরসা করার মতো আরেকজন আছে যে আমায় অবশ্যই সাহায্য করবে, ফিরিয়ে দেবে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন, বেদনার মতো সঙ্গী আর কেউ হয় না। যখন সবাই চলে যায়, বেদনা একাই থেকে যায়। বাস্তবতা তো এমনই হয়, তাই না? শৈলী নিজেই নিজেকে প্রশ্ন করলো বারংবার। আজ কি তাহলে সে বাস্তবতা শিকার? জীবনটা তাহলে তার বাস্তবতা উপলব্ধি করতে করতেই কেটে যাবে? কি এমন হতো যদি সেই রূপকথার গল্পের রাজকুমারীদের মতো তার জীবন হতো? সেই পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসা রাজকুমারটা তার হলে কি খুব মন্দ হতো? জীবনটা সেই রূপকথা হলেই বোধহয় খুব সুন্দর হতো, একটু বেশি সুন্দর। লোকমুখে একটা কথা আছে, মানুষ তার কল্পনাতেই বেশি সুখী। এটা সত্যতা যাচাই করার প্রয়োজন নেই, কারণ এটা চিরন্তন সত্যি। শৈলী মনে মনে আবারও এই লাইনটা আওড়ায়। নিজের ভাগ্যের নির্মম পরিহাসের কথা ভেবে আবারও তার ছেলের হাসি ফুটে ওঠে শৈলীর ঠোঁটের কোণে। আচ্ছা, সে যে এখন চলে এলো, নিশান ভাই কি তাকে খুঁজবে, তাকে মিস করবে? শৈলী জানে না, জানার সাহসও নেই। এখন নিশান ভাই কি করছে? নিশ্চয়ই নামাজ পড়ে অফিসের কাজ নিয়ে ঘরে বসে আছে, একবারও বাইরে বের হয়নি। হয়তো একটু লক্ষ্য করেনি শৈলীর ঘরটা, একটুখানি করলে দেখতে পেত।
কতটা নীরবতায় জর্জরিত হয়ে থমকে গেছে শৈলীর ঘরটা। হঠাৎ বাসের ব্রেক কষার বিকট শব্দে শৈলী চমকে উঠল। ধপাস করে বাস্তবে ফিরে এলো। ভাবনার জালে পুরোপুরি আটকে যাওয়া মন কল্পনার রাজ্যের দরজাটা যেন মুহূর্তেই বন্ধ হয়ে গেল। শৈলী চারপাশে তাকালো, তারপর জানালার বাইরে চোখ ফেলল। বাসটা থেমেছে, বাইরে ভোরের আলো ফুটেছে, হালকা অন্ধকারের মাঝেও ঝাপসা হলুদ আলো জ্বলছে। সামনের দোকানগুলোর সাইনবোর্ড ঝুলে পড়েছে। কয়েকটা হোটেলের ভিতর থেকে মৃদু গল্প গুজবের শব্দ আসছে। সুনামপুর বাজার। বাসের কন্ডাক্টর গলা ফাটিয়ে বলতে শুরু করে, সোনামপুর, কে কে নামবেন? তাড়াতাড়ি নামুন, সোনামপুর এসে গেছে। শৈলী এক দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। হ্যাঁ, সে এসে গেছে। বাস্তবের মাটিতে পা রাখার সময় হয়তো হয়ে গেছে। দেরি করলো না মেয়েটা। ধীরে ধীরে হাতের ভারী ব্যাগটা শক্ত করে ধরলো, তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শরীরটা যেন অবশ হয়ে এসেছে। তবু কোনোভাবে গায়ের ওড়নাটা ঠিক করে নিয়ে বাসের সিঁড়ির দিকে এগিয়ে গেল শৈলী। কন্ডাক্টর আবারও তাড়া দিল। ও আপা, নামবেন না? তাড়াতাড়ি নামেন। শৈলী মাথা ঝাঁকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। শেষ ধাপে পা দিতেই ভোরের শীতল বাতাস একসঙ্গে তার গায়ে এসে লাগলো। হালকা অন্ধকার এখনো ছড়ানো, তবে পূর্ব আকাশে এক চিলতে লাল আভা দেখা যাচ্ছে। সামনের বাজারে এখনো পুরোপুরি ভিড় জমেনি। দোকানগুলো অর্ধেক খোলা, কেউ স্টোভ চালাচ্ছে, কেউ বা কাঠের বেঞ্চে বসে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গল্প করছে। ফুটপাতের ধারে চায়ের দোকানের ক্যাটলির মুখ দিয়ে ধোঁয়া উঠছে। হোটেলের দরজার সামনে এক দুজন কাস্টমার দাঁড়িয়ে নাস্তার অপেক্ষায়। শৈলী ধীর পায়ে সামনে এগোলো। পায়ের নিচে কাঁচা মাটির সঙ্গে কংক্রিটের রাস্তার মিলেমিশে যাওয়া পথটা কিছুটা কাদামাটিতে ভেজা। আশপাশে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করলো শৈলী। এই জায়গাটা তার চেনা, কিন্তু দীর্ঘদিন না আসার কারণে কেমন অচেনা লাগছে। এক অদ্ভুত শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে সে, যেন এই নির্জন বাজারের ভেতরেও একা হয়ে গেছে শৈলী। একটা শুকনো শ্বাস ফেলে নিজের কোটের হাতায় আঙ্গুল চালিয়ে শৈলী ফোন বের করলো। রিং হওয়ার সাথে সাথেই কলটা ওপাশ থেকে ধরল কেউ। পুরুষালী উৎফুল্লতার কণ্ঠ চিৎকার দিচ্ছে। কিরে শৈলী, কই তুই? তোকে তো খুঁজে পাচ্ছি না রে। শৈলী এবার আশেপাশে তাকিয়ে বলে, আমি বাজারের উল্টা দিকে আছি সমুদ্র ভাইয়া, তুমি এদিকে আসো। ওরে বাবা, একদম বাজারের উল্টো দিকে চলে গেছিস? কি সর্বনাশ! দাঁড়া দাঁড়া, আমি আসছি, ওখান থেকে নড়িস না যেন। হ্যাঁ। সমুদ্রের কণ্ঠে সেই চিরচেনা উচ্ছ্বাস। মনের ওপাশ থেকে তার ব্যস্ত কণ্ঠে কাকে যেন দেখে বলল, এই তুহিন, আমার ব্যাগটা ধর, আমি শৈলীকে আনতে যাচ্ছি। বেডি উল্টো দিকে গেছে, জীবনে সোজা যাইতে পারলো না, বুঝলি? এদিকে শৈলী ফিক করে হেসে ফেলল। এই মানুষটাই খুব মজার। সমুদ্র হলো শৈলীর মামাতো ভাই, বয়সে নিশান ভাইয়ের সমান, তবে এখনো বাচ্চা স্বভাবটা আছে। এই গ্রামে নানু বাড়িতে শৈলীর মামা মামি, সমুদ্র আর তার ছোট বোন মিলি ছাড়া কেউ নেই। শৈলী ফোনটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এত বছর পরেও সমুদ্র ভাইয়া একদম আগের মতোই আছে। কথাবার্তার ধরন, উৎফুল্লতা, যত্ন কিছুই বদলায়নি। শৈলী ব্যাগটা আরেকটু শক্ত করে ধরে চারপাশে তাকালো। বাজারের এই চেনা জায়গাটা এখন অনেক বদলে গেছে। আগে সেই পুরনো চায়ের দোকানটা আর নেই। সেখানে নতুন করে একপাশে একটা মুদি দোকান উঠেছে। রাস্তার ধারে একটা কাঁচা বাজার বসেছে। দু একজন মাছওয়ালা মাছ সাজিয়ে বসেছে, আর কাঁধে গামছা ঝুলিয়ে দোকানে হাত ঢাক দিচ্ছে। শৈলী কোটের হাতা দিয়ে হালকা করে শীতল বাতাসের ধাক্কা সামলানোর চেষ্টা করলো। এতদিন পর এই জায়গায় ফিরে আসাটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে, যেন সে এক সময়ে থমকে যাওয়া স্মৃতির মধ্যে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে এই রাস্তার ওপাশ থেকে দ্রুত বেগে একটা ছায়া মানব দৌড়াতে দৌড়াতে এদিকে আসতে দেখা গেল। জিন্স আর ঢিলে ঢালা সোয়েটার পরা, চুলগুলো এলোমেলো হাওয়া খেয়ে উঠছে, মুখে প্রশস্ত হাসি। হ্যাঁ, ওটাই সমুদ্র। একদম কাছে সেই সমুদ্র দম নিয়ে বলল, হ্যাঁ রে শৈলী, কি খবর? একদম আগের মতোই আছিস তো? এতদিন পর আসলি, খোঁজ খবর তো নিস না? শৈলী কেবল হাসলো, ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি। ও বাড়ির অবস্থা তো জানোই ভাইয়া, তুমি কেমন আছো বলো তো? সমুদ্র হাসি মাখা মুখে বলল, যেমন দেখছিস একদম ছাকা নাকা আছি রে। নো টেনশন। গতকাল সকিনার সাথে ব্রেকআপ হয়েছে, বুঝলি?
আজ তোকে বাড়িতে রেখে আবারও সকিনার কাছে যাব। রাগটা ভাঙাতে হবে তো। এসব ব্রেকআপ আমি মানি না। শহর থেকে এসব ব্রেকআপ শিখে এসেছে, নইলে আমার ছন্টু মন্টু এসব জানতোই না, বুঝলি? শৈলী একটু অবাক হয়ে তাকালো সমুদ্রের দিকে। ছেলেটা এতগুলো বছর পরও একই রকম আছে। তার এই প্রাণ খোলা কথা, জীবন নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই, যেন সবকিছুই একটা সহজ খেলাধুলার মতো। সকিনা, ওই মেয়ে আবার রেগে গেল কেন? শৈলী কৌতূহলী গলায় বলল। সমুদ্র চোখ ঘুরিয়ে বলল, আরে কি একটা ভুজুং ভাজুং কথা বলেছিলাম, ওর ভালো লাগেনি। বলে নাকি আমি সিরিয়াসলি ওকে নিই না। এইটা কোনো কথা হলো বল? শৈলী এবার খিলখিল করে হেসে উঠল। তুমি আর সিরিয়াস মানুষকে কি ভয় দেখাচ্ছ নাকি ভাইয়া? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্যই তো বলি, তুই না থাকলে আমাকে কেউ বুঝতেই পারে না। কপট রাগ দেখিয়ে আবার সমুদ্র বলল। আচ্ছা বাদ দে, তুই বল, শহর থেকে এসে কেমন লাগছে? শৈলী চারপাশে তাকালো। কুয়াশায় মোড়া সুনামপুর বাজারটা এখনো অনেকটা আগের মতোই আছে, তবু কেমন যেন একটা অদ্ভুত অচেনা ভাব লেগে আছে তার চোখে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগছে, আবার কেমন জানি অচেনা লাগছে। মনে হচ্ছে সময় অনেক বদলে গেছে, অথচ সবকিছু একরকমই আছে। সমুদ্র কাঁধে হাত রেখে বলল, সময় তো বদলাবেই রে, বদলাবেই রে পাগলি। শুধু আমাদের জায়গা বদলায় না, তাই এখানে ফিরে এলে সবকিছু পুরানো মনে হয়। একটা মুহূর্তের জন্য শৈলী চুপ করে গেল। সময় কি সত্যি বদলে গেছে, নাকি শুধু সেই বদলে গেছে? সমুদ্র হঠাৎ বলল, যাই হোক, তুই দাঁড়িয়ে থাকিস না, ব্যাগটা দে, আমি নিয়ে নি। চল, বাড়ি গিয়ে অনেক আলাপ করব। তোকে মা দেখলে কেঁদেই ফেলবে নিশ্চিত, আর বাবা তো ফিট খেয়ে পড়ে যাবে। চল আগে বাড়ি যাই। হ্যাঁ চল, বাড়ি যাই, বাড়ি যাই। শৈলী একটু হাসলো, তারপর ব্যাগটা সমুদ্রের হাতে দিয়ে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। সুনামপুরের বাতাসে তখনও সেই পুরনো পরিচিত গন্ধ আসছে, নস্টালজিয়ার মতো নরম, অথচ বাস্তবের চেয়েও বেশি জীবন্ত। হাঁটতে হাঁটতেই শৈলীর মনে উকি দিল নিশানের মুখটা। লোকটা কি খবর পেয়েছে? সে কি জানতে পেরেছে যে তার হিমরূপা আর তার কাছে নেই? সে এখন বহু দূরে। সূর্যটা একটু একটু দেখা যাচ্ছে। সকালটা কুয়াশা মাখা, জানালার ওপাশে আকাশটা ধূসর চাপা। সূর্যের আলো ঝাপসা হয়ে আস্তে আস্তে মাটি ছুঁতে শুরু করেছে। গাছের পাতাগুলো এখন শিশিরে ভেজা। পাখিরা একে একে ডেকে উঠছে নতুন দিনের সুরে। শহরটা ধীরে ধীরে জেগে উঠছে, কিন্তু নিশানের ঘরে এখনো শুনশান নীরবতা। নিশান বাথরুম থেকে গোসল করে কেবলই বেরিয়ে এলো। ভেজা চুলগুলো হাত দিয়ে এলোমেলোভাবে ঝাঁকিয়ে তোয়ালে দিয়ে মুছতে লাগলো সে। আজ খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে। গুলশানের ফ্যাক্টরির ম্যানেজার আসবে দেখা করতে। আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেই সে। আলমারির দরজা খুলে নিশান একটা কালো শার্ট বের করলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ভেজা চুলগুলো ঠিক করলো। নিশান আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। চোখে ক্লান্তির ছাপ, কিন্তু তার চাহনিতে এক অদ্ভুত দৃঢ়তা। কালো শার্টের বোতামগুলো একে একে লাগাতে লাগলো সে। ভাবলেশহীন মুখে, আজকের দিনটা গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত নেওয়ার পালা। ঘরটা নীরব, বাইরের সকালটা ব্যস্ত হয়ে উঠলেও নিশানের ঘরের ভিতর যেন অন্যরকম একটা স্থিরতা কাজ করছে। ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে, কিন্তু নিশানের মনে হচ্ছে সময় যেন তার জন্য একটু থমকে গেছে। ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে বৈঠক, ব্যবসার ভবিষ্যৎ, এসবে ভাবতে হবে তাকে। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ঘুরপাক খাচ্ছে নিশানের ভিতর। অজানা এক অস্বস্তি। নিশান অবশ্য এসব অনুভূতিকে পাত্তা দিল না। হাতে ঘড়িটা পরিয়ে নিয়ে পারফিউম স্প্রে করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নিশান দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে দরজাটা খুলে বেরিয়ে এলো। ঘড়ির কাঁটার দিকে এক ঝলক তাকিয়ে বুঝলো দেরি হয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে তাড়াহুড়ো করেই সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। বাড়িটা তখন একেবারে নিস্তব্ধ নয়। রান্নাঘর থেকে হালকা তরকারির গন্ধ আসছে, হয়তো নাস্তার আয়োজন চলছে। নিচতলার লিভিং রুমে রিমি আর মিমির হাসির আওয়াজ ভেসে আসছে, কিন্তু নিশান এসবের কিছুতেই মন দিল না। একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে এক ঝলক চারপাশে তাকালো সে, যেন কিছু একটা খুঁজছে। তবে কিছু না পেয়ে আবার দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে গাড়িটা তৈরি আছে কিনা সেটা দেখতেই দরজাটা খুলল সে।
নিশানকে সদর দরজা খুলতে দেখে রান্নাঘর থেকে খাদিজা জোরে হাত ছেড়ে ডাকলেন। নিশান, কই যাস? নিশান জুতা পরতে পরতে জবাব দিল। অফিসে মা। রাশিদা তক্ষুনি হতবাক হয়ে গেলেন। বলিস কি? এখনো তো খাসনি কিছু নাস্তা? বাইরে খেয়ে নেব মামনি, আজ একটু তাড়া আছে, তোমরা খেয়ে নিও। বলিয়ে নিশান একটুকুও দেরি না করে বেরিয়ে পড়ল। খাদিজা এবার দীর্ঘশ্বাস ফেলে রাশিদাকে উদ্দেশ্য করে বললেন, ওই নবাবজাদি কোথায়? জুস বানাতে থাকা রাশিদার হাতটা মুহূর্তেই থমকে গেল। স্থির হলো চোখ জোড়া। শৈলীর কথা মনে পড়তেই রিমিও বলে উঠল, আসলে তো সকাল থেকে শৈলী আপুকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মিমিও উৎসুক হয়ে তাকালো জানার জন্য। আজ তারা 3 বোন একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে, এই কারণে তারাও কলেজ যায়নি। অথচ এখন শৈলীকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। মিমি ভেবেছিল শৈলী হয়তো রান্নাঘরে কাজ করছে, অথচ এখানে এসে সেও তাকে দেখতে পেল না। রাশিদা এবার আমতা আমতা করে বললেন, আসলে শৈলী তো সকাল সকাল বেরিয়ে পড়েছে, ওর নাকি কলেজে কি একটা কাজ আছে। খাদিজা ভ্রুকুচকে বললেন, না খেয়ে গেল? টাকা আছে ওর কাছে, বাইরেও তো খেতে পারবে না। রিমি অদ্ভুত দৃষ্টি ফেলল খাদিজার দিকে। কেন যেন মনে হলো হঠাৎ করেই খাদিজা শৈলীর প্রতি মায়া দেখাচ্ছে। রাশিদা মোটেই মিথ্যা বলতে অভ্যস্ত নন। তার প্রচন্ড অস্বস্তি হচ্ছে, মনের মধ্যে প্রচুর খচখচ করছে। এটা অন্যায় হচ্ছে সেটা তিনিও জানেন, কিন্তু কিছু করার নেই। তিনি একটা শুকনো ঢোক গিলে বলে উঠলেন, আমি কিছুই জানি না ভাবি, ও সকাল সকাল বেরিয়ে পড়েছে, ওর নাকি অনেক কাজ আছে, আর আজকে অনেক দেরি করে বাড়িতে ফিরবে। যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আমার কাছে টাকা নিয়ে গেছে, বাইরে খেতে পারবে। খাদিজা এবার মুখ কুঁচকে নিজের কাজে মন দিলেন। মিমিও স্বস্তির সাথে টিভি দেখা শুরু করলো। অথচ অস্বস্তি দেখা গেল রিমির মধ্যে। সে তেজক দৃষ্টি ফেলে তাকিয়ে রইল নিজের মা এবং চাচির দিকে। রিমি এবং মিমি সমবয়সী হলেও মিমির থেকে রিমির বোধগম্য এবং বোঝার শক্তি অনেক বেশি। তাদের 3 বোনের মধ্যে সবচেয়ে বেশি চালাক হলো রিমি। এমনকি শৈলীও যেসব কৌশল ধরতে পারে না সেসব কৌশল রিমি অনায়াসে খুব ভালো করেই ধরতে পারে। এই মুহূর্তে তার ষষ্ঠ ইন্দ্রিয় এখন ইঙ্গিত দিচ্ছে যে তার মা মিথ্যে কথা বলছে। আর এমনিতেও রিমি খুব ভালো করেই জানে শৈলী যদি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েও যায় তাহলে অন্তত তাকে বলে যাবে, কারণ রিমির সাথে শৈলীর অনেক বেশি খোলা মনের। আজ পর্যন্ত এমন হয়নি যে শৈলী বাইরে যাওয়ার সময় রিমিকে বলে যায়নি। রিমি যদি কখনো ঘুমিয়েও থাকে তাও কানের কাছে ফিসফিস করে বলে গিয়েছে। রিমি, আমি যাচ্ছি। তাহলে আজ কেন না বলে চলে গেল? আর এত সকাল সকাল কলেজ? এটাও তো খুব একটা ভালো ইঙ্গিত নয়। আকাশ পাতাল চিন্তা ভাবনা করে রিমি টিভির দিকে তাকালো। মনে মনে একটু অস্বস্তি দেখা গেলেও নিজেকে বুঝ দিল যে তার মা মিথ্যা কথা বলতে পারে না। তবে হ্যাঁ, বিকেলের পর যদি শৈলী বাড়িতে না আসে তাহলে সে এবার সঠিক ব্যবস্থা নেবে, কারণ শৈলী সন্ধ্যার আগেই সবসময় বাড়িতে ফিরে আসে। নিশান গাড়ি থেকে নেমে দ্রুত পা চালিয়ে অফিসের ভেতরে ঢুকলো। রিসেপশন পেরিয়ে করিডোর দিয়ে এগিয়ে গিয়ে একদমে নিজের কেবিনে ঢুকে দরজাটা টেনে নিল। কেবিনের ভেতরে ঢুকে চেয়ারটা টেনে নিয়ে ধপ করে বসে পড়ল সে। টেবিলের উপর রাখা ল্যাপটপটা খুলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে চোখ রাখলো। আজ অনেক কাজ বাকি, এক মুহূর্তও নষ্ট করা চলবে না। কিবোর্ডে আঙুল চালিয়ে দ্রুত মেল চেক করতে লাগলো নিশান। ফ্যাক্টরির ম্যানেজারের মেসেজ এসেছে, কিছু জরুরি কাগজপত্র তৈরি রাখতে বলেছে। নিশান একদমই সবগুলো খুঁজে বের করে প্রিন্ট করার নির্দেশ দিল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট, যেন আজকের মিটিংটা তার জন্য বিশেষ কিছু। হঠাৎ দরজায় নক পড়ল। নিশান এক পলক তাকিয়ে বলল, কামিন। গম্ভীর মুখ নিয়ে ভেতরে ঢুকলো আকাশ। নিশান অবাক হয়ে তাকালো তার দিকে। বাঁকা হেসে তাচ্ছিল্য করে বলল, আরে বাহ, এটা কে? আকাশ নাকি? তুই আবার কবে থেকে আমার কেবিনে নক করে ঢোকা শুরু করেছিস? আজ থেকেই করলাম, ফর্মালিটিস তো সবার জন্যই। বিষাদ মুখে আকাশ বলেই সে ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করলো। সাধারণত তার মুখে সবসময় হাসি লেগে থাকে, উৎফুল্ল চেহারা যেন তার স্বাভাবিক পরিচয়। কিন্তু আজকে নিশান ভালো করেই লক্ষ্য করলো আকাশের চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই, কণ্ঠে কোনো প্রাণ নেই। গাম্ভীর্য ছাপিয়ে যাচ্ছে পুরো ব্যক্তিত্বে। কপালের মাঝখানে ভাঁজ পড়েছে, ঠোঁট শক্তভাবে চেপে রাখা, যেন কোনো গভীর চিন্তার জালে আটকে আছে সে।
নিশানের দিকে একবার তাকিয়ে সরিয়ে নিল দৃষ্টি, যেন কোনো ভাবনা তাকে ঘিরে রেখেছে, কিন্তু সেটা প্রকাশ করবে না। নিশান ব্রকুচকে তাকালো, কৌতূহলী গলায় বলল, কি হয়েছে তোর? আজকে তোর মাদারবোর্ডের সার্ভিসিং করিয়ে নিয়েছিস? এমন মুখ গোমরা করে আছিস কেন? আকাশ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, না, এমনিতেই। কাল রাতে খুব মাথা ব্যথা ছিল তো, ঘুম হয়নি। স্বভাব সুলভ ঠাট্টা তামাশার কোনো ছোঁয়া নেই তার কণ্ঠে, কোনো রসিকতাও নেই। আজ তার মধ্যে এক ধরনের ভারী নীরবতা ছড়িয়ে আছে, যা নিশানকে কিছুটা অস্বস্তিতে ফেলল। আজ পর্যন্ত নিশান আকাশকে এত কম কথা বলতে দেখেনি। আগে হলে তো ভেতরে ঢুকে বকবক করা শুরু করে দিত। একদম ইতিহাসের প্রথম থেকে রচনা করে প্রবন্ধ লিখে ফেলে বর্তমান পর্যন্ত টেনে আনতে সক্ষম আকাশ। অথচ আজ কথাই বলছে না। নিশানের তীরের ন্যায় দৃষ্টি আকাশের দিকে। কিছুক্ষণ ব্রুকুচকে তাকিয়ে থেকে নিশান বলল, সারা রাত ধরে মেয়েদের সাথে পীড়িতের আলাপ করলে তো মাথা ব্যথা করবেই। বস। আগে হলে নিশানের এমন কথার তীব্র প্রতিবাদ করত আকাশ, অথচ তাকে অবাক করে দিয়ে আকাশ চুপচাপ বসে পড়ল চেয়ারে। হাতে থাকা ফাইলটা এগিয়ে দিল নিশানের দিকে। নিশান সরু চোখে একবার তাকিয়ে ফাইলটা হাতে নিল। নিশান ফাইলের উপর হাত বুলাতে বুলাতে বলল, গুলশানের ফ্যাক্টরি নিয়ে কি অবস্থা? ম্যানেজারের সাথে মিটিং ঠিক আছে তো? আকাশ সামান্য গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ, ওরা আজ দুপুরের মধ্যেই চলে আসবে। আগের প্ল্যান মতোই চলছে সব, কিন্তু নিশান এক দৃষ্টিতে তাকালো আকাশের দিকে। কিন্তু কি? আকাশ এবার একটু গম্ভীর স্বরে বলল, ম্যানেজার সোহেল সাহেব কিছু শর্ত যোগ করতে চাচ্ছেন। তিনি চান আগামী 6 মাসের মধ্যে উৎপাদন দ্বিগুণ করতে হবে, নইলে ওরা কন্ট্রাক্ট রিনিউ করবে না। নিশান ঠান্ডা কণ্ঠে বলল, এটা তো আগে থেকে বলা হয়নি, এখন হঠাৎ করে এই অতিরিক্ত চাপ কেন? বলছে কোম্পানির গ্রোথ বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে, আমাদেরও বাড়াতে হবে, না হলে ওরা অন্য ক্লায়েন্টের দিকেও যেতে পারে। নিশান ঠোঁট চেপে ধরে ফাইলের পৃষ্ঠা উল্টাতে লাগলো। আমরা কি পারবো এত দ্রুত প্রোডাকশন বাড়াতে? আকাশ মাথা নাড়িয়ে বলল, তুমি শ্রমিক বাড়ালে সম্ভব, কিন্তু তার জন্য বাজেট বাড়াতে হবে, আর নতুন মেশিনের কথা ভাবতে হবে। নিশান কিছুক্ষণ চিন্তিত মুখে ফাইলের তথ্যগুলো দেখল, তারপর গভীর স্বরে বলল, ম্যানেজারের সাথে আগে মিটিং করি, তারপর দেখি কি করা যায়। আমাদের পক্ষে কতটুকু সম্ভব সেটা ওদের বুঝিয়ে বলতে হবে। আকাশ মাথা ঝাঁকালো, কিন্তু তার চোখে মুখে সেই অদ্ভুত ভারী ভাবটা এখনো রয়ে গেছে। নিশান সেটা লক্ষ্য করলো, কিন্তু আপাতত অফিসের আলোচনাতেই মনোযোগ দিল। আরো কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিশান ফাইলটা বন্ধ করে আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে, দুপুরে মিটিং শুরু করার ব্যবস্থা কর তুই। ম্যানেজার আসার আগে সব ডকুমেন্ট রেডি করে রাখিস, যাতে কোনো ঝামেলা না হয়। আকাশ ফাইলটা নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। নিশান এবার ব্রুকুচকে আকাশের দিকে তাকালো। আর কিছু বলবি? আকাশ এক মুহূর্ত নিশানের দিকে তাকিয়ে থাকলো, যেন কিছু বলতে চাইছে, কিন্তু পরক্ষণেই মাথা নাড়িয়ে বলল, না, আর কিছু না, আমি তাহলে যাই। নিশান হালকা গলায় বলল। যা। আকাশ কোনো উত্তর না দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর নীরব পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিশান কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। আকাশের অদ্ভুত মনমরা ভাবটা তার নজরে এড়ায়নি, তবে এখন সে এসব নিয়ে ভাববে না। সামনে কঠিন মিটিং, আগে সেটা সামলাতে হবে। হঠাৎ করে আকাশের চলন্ত পা দুটো থেমে গিয়ে আবারও পিছনে ঘুরে নিশানের কেবিনে এসে থামলো। নিশান ফোন নিয়ে কিছু একটা করছিল। খট করে আবারও দরজা খোলার শব্দে চোখ তুলে তাকালো। আকাশকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি? আকাশ এবার ঠোঁট ভিজিয়ে মুচকি হেসে বলল, নিশান, নিশান, তোকে অভিনন্দন জানাতে এলাম। কংগ্রাচুলেশন। নিশানের গোটানো ভ্রু আরো গভীর হলো। ফর হোয়াট? আকাশ বাঁকা হেসে বলল, ফর ইউর ফ্রডস অ্যান্ড নিউ অ্যামেজিং লাইফ। বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে গেল আকাশ।
নিশান খানিক ভ্রু কুচকে থেকে আকাশের কথাটা রীতিমতো উড়িয়ে দেয়, বিড়বিড় করে বলে। পাগল। অথচ নিশান নামক লোকটা বুঝতেই পারল না যে আকাশ তার আগাম কিছু একটা ইঙ্গিত দিয়ে গেল। সে ধরতেই পারল না যে সে যেটা এখনো পর্যন্ত জানে না তা আকাশ জানে, অনেক আগে থেকেই জানে। সুনামপুর গ্রামটা আসলেই খুব সুন্দর। সারি সারি তাল গাছ, খেজুর গাছের ফাঁক দিয়ে রোদের আলোর সরল রেখা মাটিতে আঁচড় কাটছে। টলটলে খালের জলে আকাশের নীলিমা মিশে গেছে। দু একটা মাছ পানিতে লাফ দিয়ে আবার ডুব দিচ্ছে। মাঠের ধারে বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসে দোল খাচ্ছে। পাখিরা সেই বাঁশের ডগায় বসে কলকাকলি করছে। কোথাও গরুর গাড়ির চাকার শব্দ, কোথাও কৃষকদের আনন্দ ভরা হাসির সুর, সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ সকাল। গ্রামের এক ধুলোমাখা মাঠের ঠিক মাঝখানে শৈলী একা একা বসে আছে। সোনামপুর গ্রাম এখন প্রকৃতির ছোঁয়ায় এক অন্য রূপ ধারণ করেছে। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, কখনো কালো, কখনো ধূসর, কখনো আবার সাদা তুলোর মতো ছড়িয়ে আছে। হালকা বাতাস বইছে, তার সঙ্গে মিশে আছে ভেজা মাটির ঘ্রাণ। দু এক জায়গায় জমে থাকা বৃষ্টির পানিতে আকাশের ছায়া প্রতিফলিত হচ্ছে, আর হাঁসের দল সেই পানিতে নেমে ডানা ঝাপটাচ্ছে। কাঁচা রাস্তার দুপাশে থই থই জল, কোথাও কোথাও কাদার স্তর গাঢ় হয়ে গেছে। পথচারীরা সাবধানে চলাফেরা করছে। ফসলের ক্ষেতগুলো আরো সবুজ হয়ে উঠেছে। ধানের চারা জলে ডুবে মাথা উঁচিয়ে আছে। পাট গাছগুলো একদম তরতরিয়ে বেড়ে উঠেছে। মাঠের এক কোণে যেখানে বৃষ্টির পানি জমে ছোট্ট একটা জলাশয়ের মতো তৈরি হয়েছে, সেখানেই শৈলী বসে আছে। সে এক দৃষ্টিতে সামনের দিগন্তের দিকে তাকিয়ে আছে, যেন কল্পনার মাঝে হারিয়ে গেছে। বাতাস মাঝে মাঝে একটু জোরে বইলে গাছের পাতাগুলো দুলে ওঠে, আর মাঠের ওপাশে থাকা বেতের ঝাড়গুলো একসঙ্গে নড়ে চড়ে ওঠে। একটু দূরে ছোট্ট কুঁড়ে ঘরের চাল দিয়ে বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ে। কোথাও কোথাও খড়ের ছাউনি বৃষ্টিতে ভিজে গাঢ় বাদামি হয়ে গেছে। শৈলী উদাস দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, যেন সময় এখানে থমকে গেছে, যেন চারপাশের প্রকৃতি তার মনের শূন্যতার সঙ্গী হয়ে গেছে। এক সময়ে চেনা গ্রাম, চেনা মাঠ, সবকিছু কেমন যেন বদলে গেছে, অথচ একই রকম আছে। মানুষ বদলায়, অনুভূতি বদলায়, কিন্তু প্রকৃতি কি বদলায়? এই ক্ষেত, এই বাতাস, এই আকাশ কি আজও তার অপেক্ষায় ছিল? শৈলী গভীর শ্বাস নিয়ে চারপাশে চোখ বোলায়। এক পাশে তাল গাছের নিচে একটা ছেলে গরু চড়াচ্ছে, আরেক পাশে একদল কিশোরী নদীর ঘাটে হাঁস নিয়ে যাচ্ছে। কোথাও কোনো কোলাহল নেই, কেবল প্রকৃতির নিজের সুর বাজছে। শৈলী বুঝতে পারে এই জায়গা তাকে শান্তি দেয়, অথচ আজ তার মন যেন আরো বেশি অস্থির হয়ে উঠেছে। শৈলী হাতের তালুতে থুতনি রেখে বসে আছে। ঘাসের উপর তার পায়ের পাতায় কাদা লেগে আছে, কিন্তু সে খেয়াল করছে না। চারপাশের সবকিছু ভিজে, তবু তার মনের মধ্যে এক শুষ্ক শূন্যতা যেন বয়ে চলেছে। এই নির্জন শান্ত বর্ষার প্রকৃতির মাঝেও তার মনে ঝড় বইছে। শৈলী নিজের ভাবনায় এতটাই ডুবেছিল যে পেছন থেকে আসা পায়ের শব্দ টেরি পায়নি। আচমকা পাশে বসার শব্দে সে চমকে তাকালো। দেখলো তার মামি রাহেলা বানু পাশে বসেছে, একজন প্রকৃত গ্রাম্য নারী, যার মুখে সারা জীবনের পরিশ্রমের ছাপ পড়ে আছে, তবু হাসির রেখা কখনো মলিন হয়নি। রাহেলার পরনে লাল পাড় নীল রঙের ছাপা শাড়ি, পাড়টা কাঁধে একপাশে গুজে রাখা, ভেজা আঁচল কোমরে পেঁচিয়ে বসেছেন। শরীরের গায়ের রং মেহেদির মতো টকটকে শ্যামলা, চোখ দুটো ছোট ছোট কিন্তু মায়াময়, গভীর। চুল পিঠে ছড়ানো, কিছুটা এলোমেলো, হয়তো ঘর কন্যার কাজের ব্যস্ততায় বেঁধে উঠতে পারেনি। পাশেই একটা কলা গাছের পাতার উপর হাত রেখে বসলেন রাহেলা, মাটিতে পা ছড়িয়ে দিয়ে। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি, অথচ গলার স্বরে সহজ সরল এক গ্রাম্য স্নেহ ঝরে পড়ল। এতক্ষণ ধরে চুপচাপ বইসা আছিস কেন রে? মনটা কাহিল হয়েছে বুঝি? শৈলী হালকা হাসলো, কিন্তু কিছু বলল না। রাহেলা তার দিকে এক ঝলক তাকিয়ে নরম গলায় বললেন, বৃষ্টি হলে ধুলা থাকে না, কিন্তু মনটা ভারী লাগে। জানি না কেন, আমারও আজ কেমন জানি লাগতেছে। তারপর একটুখানি নড়ে চড়ে বসলেন তিনি, গায়ের শাড়িটা আরেকটু ঠিক করলেন, তারপর মাঠের দিকে তাকিয়ে বললেন, দেখ ধানগুলা কেমন তাজা হইয়া উঠছে। আল্লাহ, এইবার ফসলটা ভালো হইলে বুঝবি খুশির দিন।
শৈলী চুপচাপ শুনতে থাকলো। রাহেলার কথাগুলো যেন হালকা বাতাসের মতো তার মনের ভার কমিয়ে দিচ্ছে। বর্ষার প্রকৃতির মতোই এই গ্রাম্য নারীর সহজ সরল কথার মধ্যেও একটা শান্তি লুকিয়ে আছে যেন। শৈলীকে এখনো নীরব থাকতে দেখে রাহেলা এবার তাকে বাহু দিয়ে ঠেলে জিজ্ঞেস করে,